সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকে আমি এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা থেকে অবশ্যই তোমাদের দুইটি সৃজনশীল একেবারে ফাইনাল এক্সামে পাবে। এবং এই অধ্যায়টি তুমি একেবারে কলেজে সেকেন্ড ইয়ারে হিউজ কন্টেন্ট নিয়ে তুমি পড়বে। এটা যদি ভালো করে এসএসসি লেভেল আয়ত্ত করতে না পারো তাহলে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল কিন্তু অন্ধকারে যাবে এবং কোনো জায়গায় তুমি চান্স পাবে না। তাই আমি মনে করি এই অধ্যায়টি অর্থাৎ জৈব যৌগ অধ্যায়টি তুমি যদি খুব ভালো করে এই নবম দশম শ্রেণীতে তুমি শিখে যেতে পারো, আমি ড্যাম শিওর তোমার কলেজে আর এই নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে দেখো, নবম দশম শ্রেণীর জৈব যৌগ অধ্যায়টির আজকে কি কি বিষয় তোমাদের আমি আলোচনা করতে চাই সেটা হাইড্রোকার্বন, এলিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সমগোত্রীয় শ্রেণী, তারপর অ্যালকেন, অ্যালকাইল মূলক এবং অ্যালকেনের নামকরণ। তাহলে দেখো, হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন, তুমি হাইড্রো মানে হাইড্রোজেন আর এই কার্বন মানে কার্বন, অর্থাৎ এই হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। একদম সিম্পল কথা, হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে কি বলবা? হাইড্রোকার্বন। ফর এক্সাম্পল CH4, বাসাবাড়িতে পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস দ্বারা রান্না করা হয় এটা হলো দেখো এক প্রকার হাইড্রোকার্বন, সেটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত CH4। C2H6 ইথেন, তারপরে ধরো C3H8 প্রোপেন, এরা হলো হাইড্রোকার্বন। দেখো, হাইড্রোজেন এবং কার্বন, হাইড্রোজেন কার্বন, হাইড্রোজেন এবং কার্বন আছে। তাহলে হাইড্রোজেন ও কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন এই হাইড্রোকার্বন প্লাস এদের জাতক ইকুয়াল টু জৈব যৌগ। দেখো কত মজা, পূর্বে আমি পড়ে নিলাম যে হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হাইড্রোকার্বন, আর এখন আমি বলতেছি যে হাইড্রোকার্বন প্লাস এদের থেকে যাদের সৃষ্টি হবে, জন্ম হবে, তাদেরকে তুমি একত্রে বলবা জৈব যৌগ। তাহলে জৈব যৌগের সংজ্ঞাটা কত সহজ দেখো, হাইড্রোকার্বন এবং এদের জাতককে একত্রে জৈব যৌগ বলে। ফর এক্সাম্পল দেখো, CH4 মিথেন, আর এই CH3OH দেখো এটা মিথানল, এটা হলো হাইড্রোকার্বন আর এটা হলো হাইড্রোকার্বনের জাতক। এটা কিন্তু হাইড্রোকার্বন না। কেন? দেখেন অক্সিজেন আছে, অক্সিজেন তো আর হাইড্রোজেনও না কার্বনও না, অর্থাৎ এই হাইড্রোজেন আর কার্বন বাদ দিয়ে যদি অন্য কোনো মৌল থাকে তাহলে তুমি তাকে বলবা কি? হাইড্রোকার্বনের জাতক। তাহলে এটা হাইড্রোকার্বন, এটা হাইড্রোকার্বনের জাতক। কে কি বলতেছো? একত্রে জৈব যৌগ। এখন দেখো, কার্বন ডাইঅক্সাইড, এটা কি জৈব যৌগ? নো, এটা কোনো জৈব যৌগ না। কারণ জৈব যৌগ হতে হলে হাইড্রোজেন লাগবে এবং সেই হাইড্রোজেনটা কার্বনের সাথে লিঙ্ক থাকতে হবে, বন্ধন থাকতে হবে, তাহলে এটা কিন্তু হাইড্রোকার্বন না। তাহলে কার্বনের যৌগ হইলেই কিন্তু হাইড্রোকার্বন বলতে মানে জৈব যৌগ বলতে পারবা না। কার্বনের যৌগ হলেই তাকে জৈব যৌগ বলতে পারবে না, এর সাথে হাইড্রোজেন লাগবে এবং হাইড্রোজেনের একদম কার্বনের সাথে বন্ধন ফর্ম করা লাগবে, লিঙ্ক থাকা লাগবে। দেখো, এই কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন, কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন, তাহলে এটা হলো হাইড্রোকার্বন আর এটা হলো হাইড্রোকার্বনের জাতক। এটাকে বলবো জৈব যৌগ, কিন্তু কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগ নয়। এখন তোমাদের প্রায় একটা কোশ্চেন আসে যে CH3OH এটা হাইড্রোকার্বন নয়, ব্যাখ্যা করো। খ নাম্বারে তুমি তো পারবে। প্রথমে হাইড্রোকার্বনের সংজ্ঞা লিখবা, হাইড্রোজেন ও কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। যেহেতু এখানে হাইড্রোজেন এবং কার্বন থাকে, কিন্তু এই যৌগ লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা যেখানে হাইড্রোজেন ও কার্বন ছাড়া
একটি অক্সিজেন রয়েছে, ইহা হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে পড়ে না, এই জন্য এটা হাইড্রোকার্বন নয়। ইহা এক ধরনের হাইড্রোকার্বনের জাতক অর্থাৎ জৈব যৌগ। এইটুকু লিখে দিলে তুমি পরিপূর্ণ নাম্বার পাবে। আশা করি তোমরা হাইড্রোকার্বন কাকে বলে এবং হাইড্রোকার্বনের জাতক কাকে বলে এবং জৈব যৌগ কাকে বলে তোমরা বুঝতে পেরেছ। এখন হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, একটা হলো তোমার দেখো এলিফ্যাটিক হাইড্রোকার্বন, আরেকটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক আর হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন সংক্ষেপে লিখলাম হাইড্রোকার্বন। তাহলে একটা হলো এলিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বি জাত, অর্থাৎ প্রাণীজ চর্বি থেকে যে সকল হাইড্রোকার্বন পাবো তাদেরকে বলবো আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বন। এলিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বি জাত, অর্থাৎ চর্বি থেকে জন্ম হবে। প্রাণীজ চর্বি, প্রাণীজ চর্বি থেকে যে সকল হাইড্রোকার্বন সৃষ্টি হয় তাদেরকে বলবা এলিফ্যাটিক হাইড্রোকার্বন। একেবারে সিম্পল কথা, তুমি প্রথমেই লিখবে যদি এলিফ্যাটিক হাইড্রোকার্বন আসে যে এলিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বি জাত, এই প্রাণীজ চর্বি থেকে যে সকল হাইড্রোকার্বন পাওয়া যায় তাদেরকে বলা হয় এলিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমি পরে যাব একটু পরে, এখন আপাতত এলিফ্যাটিক হাইড্রোকার্বন আমরা পড়ি। এই এলিফ্যাটিক হাইড্রোকার্বনটা আবার দুই প্রকার, একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল, আর হলো বদ্ধ শিকল। মুক্ত শিকল আর হলো বদ্ধ শিকল। এখন দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন কাকে বলে। যে সকল হাইড্রোকার্বনের দুটি প্রান্তই মুক্ত থাকে, যেমন দেখো এই কলমের যেমন দুইটা প্রান্ত আছে, এই প্রান্ত আর এই প্রান্ত, ঠিক এই যৌগেরও দুইটা প্রান্ত আছে, একটা এই প্রান্ত আর একটা এই প্রান্ত। দেখো দুইটা প্রান্তই কিন্তু মুক্ত, এর সাথে কিন্তু বদ্ধ অবস্থায় নেই। তাহলে যে সকল হাইড্রোকার্বনের দুটি প্রান্তই মুক্ত অবস্থায় থাকে তাদেরকে বলবা মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমি আবারও বলতেছি, যে সকল হাইড্রোকার্বনের দুটি প্রান্তই মুক্ত থাকে তাদেরকে বলবা মুক্ত শিকল হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে? যে সকল হাইড্রোকার্বনের প্রান্তগুলো তোমার কি থাকে, বদ্ধ থাকে। যেমন ধরো CH2, 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 দেখো এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত, তিনটি প্রান্তই কিন্তু বদ্ধ অবস্থায় আছে। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনের প্রান্তগুলো বদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ কার্বনের সাথে বন্ধন অবস্থায় থাকে, তাদের বলবা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন এর নাম কি? এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন এটার নাম কি? এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, খেয়াল করো সাইক্লোপ্রোপেন। আমি সাধারণত বলি বা তোমরা শুনে থাকো, অনেকেই বলে যে সাইক্লিক অর্ডারে গ্রো, মানে চক্রাকারে গ্রো, চক্রাকারে গ্রো, সাইক্লিক অর্ডার। সাইক্লো মানে CLO, সাইক্লো মানে চক্র বা চাক্রিক, অর্থাৎ এটা হলো প্রোপেন, সরল প্রোপেন, সরল সুজা, আর এটা চক্র প্রোপেন। তুমি যদি বাংলায় বলো চাক্রিক প্রোপেন তাও হবে, তুমি যদি একে বলো প্রোপেন, এটা তো প্রোপেনই অবশ্যই হয়েছে। তুমি যদি বলো সাইক্লোপ্রোপেন তাও হবে, আর যদি তুমি বলো চাক্রিক প্রোপেন তাও হবে। তাহলে আশা করি তোমরা এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি, যে সকল হাইড্রোকার্বনের প্রান্তগুলো মুক্ত অবস্থা থাকে তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে, অন্যদিকে যে সকল হাইড্রোকার্বনের প্রান্তগুলো বদ্ধ অবস্থা থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বনের আরো কয়েকটা এক্সাম্পল তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, সেটাও একটু বলে দিই। দেখো এর নাম হলো 1 2 3 4, চারকে বলা বিউট, একটু পরে বলতেছি। এর নাম হলো সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। এরপরে দেখো CH2, CH, 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 এইভাবে যদি এইখানে তুমি একটা বন্ধন দাও, দেখো এখানে হাইড্রোজেন বা কার্বনের যে বন্ধনগুলো আছে এগুলো মিলে কার্বনের জন্য কত, 1 2 3 4, 1 2 3 4। এখন এখানে CH2 দেবে, এখানে CH2 দেবে, তাহলে এর নাম হবে সাইক্লো তোমার বিউটিন, অ্যালকিন, এটা অ্যালকিন, সাইক্লোবিউটিন।
নামকরণ আমরা যখন পড়বো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তখন আমরা এই ডিটেলস পাবো। দেখো এটাও একটা বদ্ধশিকল যৌগ। এই বদ্ধশিকল গুলো কেন, এই প্রান্তগুলো সবগুলো কি আছে, বদ্ধ আছে, মুক্ত অবস্থায় নেই, তাই এদেরকে বলবা তোমরা কি, বদ্ধশিকল হাইড্রোকার্বন। এখন দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, দেখো সম্পৃক্ত, সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন, কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। ফর এক্সাম্পল দেখো CH3 CH3, এখানে দেখো কার্বন আর কার্বনের মাঝখানে একক বন্ধন আছে, তাই এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কি কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন দ্বিবন্ধন ও কার্বন কার্বন তিন বন্ধন যুক্ত সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন দ্বিবন্ধন আর তিন বন্ধন, যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে অথবা তিন বন্ধন থাকে, তাহলে এদেরকে বলবো তুমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে বলবা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ইতিপূর্বে তুমি পড়েছো প্রোপেন, এই প্রোপেনও কিন্তু একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। তুমি দেখো এখানে সবগুলো একক বন্ধন আছে, তাহলে অবশ্যই কি বলো তোমরা, সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল গুলো আমরা একটু দিতে চাই। দেখো একটু মোস্ট পপুলার এক্সাম্পল ইথিন। এটা থেকে তুমি কিন্তু বাজারে যে পলিথিন দিয়ে মার্কেট করো, শপিং ব্যাগ নিয়ে যাও পলিথিনের, সেটা কিন্তু এটা থেকে তৈরি করা ইথিন। তাহলে তুমি বলো এটা কি যৌগ, একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর দেখো ইথাইন বা এসিটিলিন, তুমি দেখবে কাঁসার বাটি গটিকে জ্বালাই দেওয়া হয় এই গ্যাস দ্বারা, গোল্ডেন কালার সৃষ্টি হয়। তাহলে এটা হলো ইথাইন বা এসিটিলিন। দেখো কার্বন কার্বন কয় বন্ধন আছে, তিন বন্ধন, তাহলে অবশ্যই এটাও একটা কি যৌগ বলো তুমি, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন যদি তিন বন্ধন থাকে, তাহলে এরা কি হয় বলো, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন আমরা যাব অ্যারোমেটিক হাইড্রোকার্বনে। খুব মজার একটি বিষয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন। দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এই অ্যারোমেটিকটা এরুমা, এরুমা থেকে এই শব্দটা এসেছে অ্যারোমেটিক। এরুমা শব্দের অর্থ হলো সুগন্ধযুক্ত। পূর্বে ধারণা করা হতো সুগন্ধযুক্ত যৌগই হলো অ্যারোমেটিক যৌগ, কিন্তু কালের বিবর্তনে, সময় পরিবর্তনের সাথে সাথে অ্যারোমেটিক যৌগের অনেক আধুনিক সংজ্ঞা দেওয়া হয়েছে। তবে পূর্বে ধারণা করা হতো যে এরোমা যেহেতু সুগন্ধ, এই এরোমা থেকে এসেছে অ্যারোমেটিক যৌগ, সকল সুগন্ধযুক্ত যৌগকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। কিন্তু এখন বর্তমান আধুনিক সংজ্ঞা হলো বেনজিন, তোমরা জানো এটা হলো বেনজিন এবং এদের জাতক, এদের জাতক প্লাস বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট জৈব যৌগ। দেখো সংজ্ঞাটা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, কিন্তু আমি বলতেছি আবার দেখো, বেনজিন প্লাস এদের জাতক এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট জৈব যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। বেনজিন এবং বেনজিনের জাতক, বেনজিন এবং বেনজিনের জাতক, এদেরকে বলা হয় কি বলো, অ্যারোমেটিক যৌগ। যেমন ধরো বেনজিনের স্ট্রাকচার যদি আমরা আঁকি, তাহলে এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH, এখানে CH। মনে রাখবা এখানে একান্তর দ্বিবন্ধন থাকে, এটা দ্বিবন্ধন একটার পরে আবার দিবা, একটার পর আবার দিবা, এটাকে বলে একান্তর দ্বিবন্ধন। বেনজিনে একটি, দুইটি, তিনটি একান্তর দ্বিবন্ধন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে দেখো তো এখানে কি আছে, একটা কার্বন, একটা কার্বন, একটা কার্বন, একটা একটা একটা, এরকম 6টা, 6। হাইড্রোজেন আছে কয়টি? 6টা। এটাও বেনজিনের সংকেত, এটাও বেনজিনের স্ট্রাকচার, এটাও বেনজিনের স্ট্রাকচার। তুমি ইচ্ছা করলে বেনজিনের এটাও দিতে পারো, এটাও দিতে পারো, এটাও দিতে পারো। এছাড়াও বেনজিনকে তুমি আরো একটি ভাবে লিখতে পারো, সেটা দেখো কিভাবে। সেটা তুমি আগে এখানে দ্বিবন্ধন দিছিলে, এখন এখানে দিবে, এখানে একটা ফাঁকা রাখবে, এখানে দিবে, একটা ফাঁকা রাখবে, এখানে দিবে। অর্থাৎ আগে যেখানে যেখানে তুমি দ্বিবন্ধন দাও নাই, এখন তুমি কিন্তু সেইখানে সেখানে দ্বিবন্ধন দিয়েছো। অর্থাৎ তুমি আগে এখানে দিয়েছিলে, এটা ফাঁকা রেখেছিলে, এখন এখানে দিয়েছো, এটা ফাঁকা, এখানে দিয়েছো, এটা ফাঁকা। এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন, এটাও বেনজিন। 1 2 3 4 ভাবে বেনজিনের স্ট্রাকচার লেখা যায়। তাহলে দেখো এই দ্বিবন্ধন এর মধ্যে কিন্তু তোমরা জানো একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে বলো? 2টা, এখানে একটা, এখানে একটা। আর 2টা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করে। তাহলে তোমরাই বলো যে এখানে যে ইলেকট্রন আছে একটা, আর এখানে একটা, 2টা, আবার এখানে একটা, এখানে একটা, 4টা, এখানে একটা, এখানে একটা, 6টা। এগুলাকে বলা হয় পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন, এই ইলেকট্রন গুলো দেখো আবার চেঞ্জ হয়ে কিন্তু এই জায়গাগুলোতে বসছে। অর্থাৎ এই ইলেকট্রন গুলো সমগ্র খণ্ডে এভাবে ঘূর্ণনশীল, ঘুরে, এভাবে ঘুরে ইলেকট্রন গুলো ঘুরে। কোনগুলো? এই যে 1 2 3 4 5 6টা ইলেকট্রন ঘুরে। আর এইগুলো কিন্তু ঘুরে না, এই যে দেখতেছো এই লম্বা লম্বি যেগুলো, এগুলো বলে সিগমা বন্ধন। এই বন্ধনগুলো বেনজিনের বডি তৈরি করছে। যেমন আমাদের যে হাড়গুলো আমার বডি তৈরি করছে। আমি এইভাবে হাড় এখানে আছে দেখে আমি সুন্দর করে এভাবে মুভমেন্ট করতে পারতেছি। যদি এর ভিতরে হাড় না থাকতো তাহলে কিন্তু মাংস এভাবে দেখতা মুভমেন্ট করতে পারতাম না। ঠিক বেনজিনের এখানে এই যেগুলো হাড়, এই যেগুলো যে বন্ধনগুলো দেখতেছো হাড় হিসাবে কাজ করেছে। আর ভিতরের যেগুলো, ওই যে ডাবল বন্ধনের লগে যেটা দেখেছো, এগুলো পাই ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো সমগ্র খণ্ডে ঘূর্ণনশীল। এই ঘূর্ণায়মান ইলেকট্রন হলো এই যে গোল চিহ্ন। অর্থাৎ এটা ঘূর্ণন ইলেকট্রনকে দেখানো হয়েছে যে ইলেকট্রন যে ভিতরের দিকে আছে, সেই ইলেকট্রন গুলো বেনজিনের স্ট্রাকচারের ভিতরে ঘুরতেছে। এই ঘূর্ণন ইলেকট্রনের জন্য আমরা গোল চিহ্ন দেই। তাহলে বেনজিনের স্ট্রাকচার এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। অর্থাৎ C6H6 ইকুয়াল টু বেনজিন। এখন আরেকটি অ্যারোমেটিক যৌগ আমরা আঁকি, দেখো ন্যাপথালিন। তোমরা বাসা বাড়িতে তোমাদের চাচিরা, মা, নানা নানি যারা আছে তারা তেলাপোকা তাড়াতে দেখবা আলমারিতে সাদা কালারের তোমার ন্যাপথালিন ব্যবহার করে থাকে। সেই স্ট্রাকচারটা হলো যে এটা একটা বেনজিন, এটা একটা বেনজিন। অর্থাৎ 2টা বেনজিন একত্রে যুক্ত হলে তাকে বলা হয় ন্যাপথালিন। এটা হলো ন্যাপথালিন। এখন এখানে কয়টা কার্বন আছে দেখো? 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9 10টা। অর্থাৎ C10H8 এটা সংকেত। এখন হাইড্রোজেন 8টা কিভাবে? আমি যদি আঁকি, দেখো আমি যদি স্ট্রাকচারটা আঁকি এভাবে, যদি আঁকি দেখো, আমি যদি এইভাবে আঁকি দেখো, এখানে কিন্তু হাইড্রোজেন গুলো বাদ যাবে। এখানে দ্বিবন্ধন, একটার পরে দ্বিবন্ধন, একটার পরে দ্বিবন্ধন, একটার পরে দ্বিবন্ধন, একটার পরে দ্বিবন্ধন। এটা হলো তোমার ন্যাপথালিন। তুমি দেখো তো কার্বন কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10টায়, 10টা। হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6 7 8টা। কেন তুমি বলতে পারো স্যার এখানে হাইড্রোজেন কোথায় গেল? কার্বনের জন্য তুমি জানো 4। তাহলে এখানে দেখো অলরেডি এক্সিস্টিং 4 আছে, 1 2 3 4, 1 2 3 4। দেখো কার্বনের জন্য 4 হয়ে গিয়েছে। তুমি যদি এখন এখানে হাইড্রোজেন রাখো তাহলে তো 5 যোজনী হয়ে যাবে, কিন্তু কার্বনের জন্য তো 5 হয় না, 4 হয়। এই জায়গাও দেখো কার্বনের জন্য 1 2 3 4, এটা 1 2 3 4, হাইড্রোজেন একটা 4। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গাতেই কার্বনের যোজনী 4 হয়েছে। একদম সহজ তুমি যদি বুঝো জৈব যৌগ। ছাত্রছাত্রী এবং শিক্ষকরা মনে করে জৈব যৌগ অত্যন্ত কঠিন। আমি বলি জৈব যৌগ সহজ, মজার। তাহলে দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কার্বনের কত যোজনী হয়েছে বলো? 4 যোজনী। তাহলে এটাও ন্যাপথালিন, এটাও ন্যাপথালিন, এটাও
নেপথালিনের স্ট্রাকচার। এরা কি যৌগ বলো? অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা অ্যারোমেটিক যৌগের মোটামুটি ডিটেলস একটু পড়লাম, দুইটা এক্সাম্পল পড়লাম, একটা হলো তোমার বেনজিন আর একটা কি বলো? নেপথালিন। এখন পড়বো আমরা সমগোত্রীয় শ্রেণী। দেখো সমগোত্রীয় শ্রেণী নাম দিয়েই তোমরা বুঝতেছো সমগোত্র মানে কি একই গোত্রের। মনে করো মুসলিম একটা গোত্র, হিন্দু একটি গোত্র, খ্রিস্টান একটি গোত্র, পাদ্রী একটি গোত্র, বিবাহিত পুরুষ একটি গোত্র, অবিবাহিত পুরুষ একটি গোত্র, ছাত্র একটি গোত্র, ছাত্রী একটি গোত্র আলাদা। ঠিক এরকম সমগোত্রীয় শ্রেণী পড়ব। নাম্বার 1, একই কার্যকরীমূলক বৈশিষ্ট্য। নাম্বার 2, সুতরাং একই ধরনের ধর্মবিশিষ্ট জৈব যৌগ সমূহকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তাহলে এখন দেখো, এটা হলো মিথিলিন মূলক। মিথিলিন মূলক খেয়াল করবা, মিথিলিন মূলক যোজনী কত? 1 1 2। এই মূলকের যোজনী হলো 2। মনে করো আমি এখন একা এভাবে দাঁড়িয়ে আছি, আমার কোনো শাখা নেই, আমার যোজনী এখন নাই। এই একটা হাত তুলেছি, যোজনী 1, আরেকটি হাত তুলেছি, এখন যোজনী 2। ঠিক এরকম দেখো, তার দুইটি হাত ফ্রি আছে, যোজনী হলো 2, মিথিলিন মূলক। এখন মনে করো আমরা একটা সমগোত্র শ্রেণী কল্পনা করি অ্যালকোহলের। তাহলে এটা ধরো CH3OH অ্যালকোহলের প্রথম সদস্য, তারপরে এখানে CH3CH2OH দ্বিতীয় সদস্য, এখানে CH3CH2CH2OH তৃতীয় সদস্য, CH3CH2CH2CH2OH এর চতুর্থ সদস্য। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। দেখো এখানে কার্বন একটি, এনে দুইটি, এনে তিনটি, এনে চারটি কার্বন, মানে পর পর সাজাইছি 1 2 3 4। এই সমগোত্র শ্রেণীর সংজ্ঞায় বলতেছে একই কার্যকরীমূলক বৈশিষ্ট্য। দেখো ওএস 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 একই কার্যকরীমূলক বৈশিষ্ট্য, সুতরাং একই ধর্ম বিশিষ্ট। তুমি দেখতেছো এত বড় লম্বা একটি যৌগ, কিন্তু যৌগের এইটুকু কিছুই করে না, ফাংশন করে এই ওএস মূলকটা, এই ওএস মূলকটা কাজ করে। তাহলে এই ওএস মূলক যেভাবে কাজ করবে এই যৌগে, এই ওএস মূলক কিন্তু সেভাবেই কাজ করবে, এই ওএস মূলক সেভাবেই কাজ করবে, এই ওএস মূলকও সেভাবেই কাজ করবে। তাহলে একই কার্যকরীমূলক বিশিষ্ট, সুতরাং একই ধর্ম বিশিষ্ট জৈব যৌগগুলোকে, এগুলোকে একত্রে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজাইছি 1 2 3 4টি কার্বন পরপর সাজাইছি। যদি পাশাপাশি দুটি যৌগ কল্পনা করো, এই কল্পনা করি দেখো CH3 কাটাকাটি, OH OH কাটাকাটি, এই মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে, এই যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। যদি এইটার এটা কম্পারিজন করো, তাহলে এটা কাটা গেল, এটা কাটা গেল, এটা কাটা গেল, দেখো এই মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে। এবং এদেরকে যদি একটি সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে এদেরকে বলবা একত্রে সমগোত্রীয় শ্রেণী। সংজ্ঞাটা একটু কঠিন লাগতেছে আমি জানি, আমি আবারও বলতেছি। একই কার্যকরীমূলক বিশিষ্ট, নাম্বার 1 বৈশিষ্ট্য, সুতরাং একই ধরনের ধর্ম বিশিষ্ট জৈব যৌগগুলোকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি পাশাপাশি দুটি যৌগ কল্পনা করলে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে একটা সাধারণ আণবিক সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়। এইটার সাধারণ আণবিক সংকেত হলো CnH2n+1OH। পৃথিবীতে যত অ্যালকোহল আছে সকল অ্যালকোহলকে এই সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন দেখো এখানে কার্বন আছে কয়টা? একটা, তাহলে n এর মান 1 বসাও এখানে। দেখো C1 বসানো যে কথা, না বসানো একই কথা। যদি এখানে 1 বসাও, 2 আর 1 কত? 3, CH3OH, দেখো হয়ে গেল CH3OH, দেখো হয়ে গেছে। তুমি যদি এইখানে 1 2 বসাও, n এর মান 2 বসাও, তাহলে দেখো CH3 CH2OH হয়ে যাবে। দেখো কিভাবে হবে? 2, তাহলে 2টা কার্বন, এই একটা 2টা কার্বন, হাইড্রোজেন 2 2 গুণে 4 আর 1 5, এই 3 আর 2 5, এই OH এই OH, দেখো এটাও তৈরি করে ফেলেছো। তাহলে 1 নম্বর শর্ত হলো একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। দেখো এই যে নির্দিষ্ট কার্যকরীমূলক, সুতরাং একই ধরনের ধর্ম বিশিষ্ট জৈব যৌগগুলোকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে যদি তোমরা একটি সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারো, তাহলে এদেরকে বলবা তোমরা কি? একত্রে সমগোত্রীয় শ্রেণী। আমি আবারও বলতেছি,
একটি নির্দিষ্ট কার্যকরীমূলক বৈশিষ্ট্য, সুতরাং একই ধর্ম বিশিষ্ট জৈব যৌগগুলোকে ক্রমবর্ধমান আণবিক ভর অনুযায়ী সাজালে যদি পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলি মূলকের পার্থক্য থাকে এবং এদেরকে যদি তুমি একটা সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারো, তাহলে এদেরকে একত্রে বলবা সমগোত্রীয় শ্রেণী। তাহলে অ্যালকোহল একটি সমগোত্রীয় শ্রেণী। এর একটা নির্দিষ্ট কার্যকরীমূলক হলো OH, পাশাপাশি দুটি যৌগ কল্পনা করছো, মিথিলি মূলকের পার্থক্য আছে এবং এই অ্যালকোহলগুলোকে এই সাধারণ আণবিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তোমাদের টেক্সট বইয়ে একটা ছক দেওয়া আছে, যেটা অ্যালকোহলের সাধারণ আণবিক সংকেত। অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত কি? অ্যালকেন CnH2n+2, এটা হলো কি? অ্যালকেন। এখন দেখো, এটা তো অ্যালকোহলের সাধারণ আণবিক সংকেত আমরা লিখেছি, মুছে ফেললাম। এখন আমি লিখেছি যেটা অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, এটা অ্যালকেন। এটা অ্যালকেন, তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে অ্যালকেন। CnH2n, এটা হলো অ্যালকিন। অ্যালকিন। CnH2n-2, এটা হলো অ্যালকাইন। অ্যালকাইন। CnH2n+1 CSO, এটা হলো অ্যালডিহাইড। অ্যালডিহাইড। এরকম বইয়ে তোমাদের একটা ছক দেওয়া আছে। এটা হলো অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত, এটা হলো অ্যালকিনের, এটা হলো অ্যালকাইনের, এটা হলো অ্যালডিহাইডের। ইতিপূর্বে তোমাদেরকে দেখিয়েছি অ্যালকোহলের সাধারণ আণবিক সংকেত, করে নেবে। এখন সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য, মনোযোগ দিবে। সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো কি দেখো। নাম্বার 1, এদের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, একটু আগেই বুঝিয়েছি, OH নির্দিষ্ট কার্যকরীমূলক। এদের একটি নির্দিষ্ট সাধারণ আণবিক সংকেত থাকে, একটু আগে দেখালাম। 3 নাম্বার, পাশাপাশি দুটি যৌগ কল্পনা করলে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। 4 নাম্বার, এদেরকে একইভাবে তৈরি করা যায়। যেহেতু অ্যালকোহল নাম, তুমি পোলাও রান্না করবা, পোলাও রান্না করার পদ্ধতি সব বাসাতে একই। খিচুড়ি রান্না করবা, খিচুড়ি রান্না করার পদ্ধতি সব বাসাতে একই, তাহলে অ্যালকোহল প্রস্তুতিও একই। আর লাস্ট 1 হলো, এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয়। যেহেতু বিক্রিয়া দিবে কার্যকরীমূলক OH খালি, তাহলে আমার মধ্যে যদি OH মূলক থাকে, তাহলে OH মূলক যেভাবে বিক্রিয়া দিবে, তোমার মধ্যে যদি OH মূলক থাকে সেভাবে বিক্রিয়া দিবে। আবার বলতেছি বৈশিষ্ট্য, এদের একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে, এদের একটি নির্দিষ্ট সাধারণ আণবিক সংকেত থাকে, পাশাপাশি দুটি যৌগ কল্পনা করলে মিথিল মূলকের পার্থক্য থাকে, এদেরকে একইভাবে তৈরি করা যায় এবং এরা একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে। তোমাদের টেক্সট বইয়ে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা কার কার সাধারণ আণবিক সংকেত দেওয়া আছে মুখস্থ করে সুন্দর করে লিখে ফেলবে। এখন হলো দেখো অ্যালকেন। অ্যালকেন, অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সকল এলিফিটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সকল এলিফিটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। এখন এই অ্যালকেন পড়ার আগে তুমি এটা একটু মুখস্থ করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটাকে বলা হয় মনু, এটাকে বলা হবে তোমার বা মনু বা বিথ, দুইটা নামই পড়বা। এটা ডাই বা ইথ, তারপর এটা প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নুন, ডেক। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 ইংলিশে কিন্তু এগুলোর নাম বলা হয়, কিন্তু এখানে দেখো কেমিস্ট্রির ভাষায় 1 থেকে এদের নাম বলা আছে। দেখো কেমিস্ট্রির ভাষায়ও 1 থেকে 10-এর নাম আছে। 1কে বলা হয় মনো বা মিথ, 2কে বলা ডাই বা ইথ, 3কে বলা হয় প্রোপ, 4কে বলা হয় বিউট, 5কে পেন্ট, 6কে হেক্স, 7কে হেপ্ট, 8কে অক্ট, 9কে নুন, 10কে ডেক। তাহলে দেখো অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন যুক্ত সকল এলিফিটিক হাইড্রোকার্বনকে বলা অ্যালকেন।
এই অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত ইতিপূর্বে বলেছি CnH2n+2। যদি তুমি এখানে n এর মান 1 বসাও তবে পাবা CH4। বসাই দেখো তাহলে কি মনু বা মিথ, তাহলে মিথেন, অ্যালকেন, মিথেন, মিথেন, অ্যালকেন, এন, মিথেন। তুমি যদি n এর মান 2 বসাও তবে C2H6 পাবা। এখানে বসিয়ে দেখো ডাই বা ইথেন, দুইটা কার্বন, ইথেন, অ্যালকেন, ইথেন। n এর মান যদি তুমি 3 বসাও তাহলে পাবা C3H8, প্রুপেন। তাহলে যদি 4 বসাও বিউটেন, N, 5 বসালে পেন্টেন, 6 বসালে হেক্সেন, 7 বসালে হেপটেন, 8 বসালে অক্টেন, 9 বসালে নুনেন, 10 বসালে ডেকেন। দেখো 10টা অ্যালকেনের নাম পড়ে ফেলাইছে, কত ইজি। তুমি যদি এই 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত কেমিস্ট্রির ভাষায় এদের নাম জানো, তাহলে তুমি অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত যদি জানো 1 2 3 4 থেকে 10 পর্যন্ত বসাবা, 10টি নাম হয়ে গেল। দেখো কি তাহলে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, নোনেন এবং হলো কি ডেকেন। তাহলে আমরা নেক্সট লেকচারে, আজকে এই পর্যন্তই, নেক্সট লেকচারে আমরা অ্যালকোহলের প্রস্তুত প্রণালী এবং অ্যালকেনের প্রস্তুত প্রণালী এবং অ্যালকেনের নামকরণ সহ আদ্যপান্ত আমরা করব। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে, লাইক এবং কমেন্ট করবে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় তোমরা অবশ্যই থাকবে বলে আমি আশা করি এবং তোমাদের সুন্দর জীবন এবং ভবিষ্যৎ কামনায় খোদা হাফেজ।